অষ্টাদশ শতাব্দীতে ভারতবর্ষ তথা বাংলার প্রাণকেন্দ্রে যখন ক্ষমতা ও রাজনীতিতে পুরুষদের একচেটিয়া আধিপত্য ছিল, ঠিক সেই সময়ে এমন একজন নারীর আবির্ভাব হয় যিনি সমাজের সমস্ত অযৌক্তিক অনুশাসনকে অমান্য করেছিলেন তলোয়ারের দ্বারা অথবা যুদ্ধ করে নয়, বরং তার কাজ, দানশীলতা এবং বুদ্ধি দিয়ে। নমস্কার, আমি তানিয়া। আমার চ্যানেল টেলস অফ তানিয়াতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ভারতবর্ষের বিস্তৃত অথচ সর্বকালের অন্যতম সেরা একজন মহিলা নেতৃত্ব নাটোরের রানী ভবানীর কথা জেনে নেব, যার নাম একসময় বাংলা, বেনারস, এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদেরও মুখে মুখে উচ্চারিত হতো। চলুন তবে শুরু করা যাক। 1716 সালে বগুড়া জেলার ছাতিম গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আত্মারাম চৌধুরী। ভবানী দেবীর বিবাহ হয় রাজশাহীর তৎকালীন জমিদার রাজা রামকান্ত দেবের সঙ্গে, কিন্তু 1748 সালেই তার স্বামী মারা যান এবং তারপর থেকে সকলে তাকে রানী বলে ডাকা আরম্ভ করে। সেই সময়ে জমিদার হিসেবে একজন মহিলা ছিল অত্যন্ত বিরল এক ঘটনা, কিন্তু ভবানী দেবী রাজশাহীর জমিদারি এতটাই দক্ষতার সাথে পালন করতে থাকেন যে তার আমলে বার্ষিক আয় 15 লাখ ছাড়িয়ে যায়, যার মধ্যে অর্ধেক টাকা তিনি জমিদারি কোষাগারে রেখে বাকি টাকা জনসাধারণের জন্য বিভিন্ন কল্যাণকর কাজ ও গরিব মানুষদের চিকিৎসায় ব্যয় করেছিলেন। জমিদার হওয়ার পরে তার বিরুদ্ধে প্রথম আক্রমণ আসে বাংলার নবাব সিরাজউদ্দৌলার তরফ থেকে। তখন তিনি বুঝতে পারেন এই অত্যাচার থেকে তার রাজ্যকে রক্ষা করতে হলে তাকে তার সেনাবাহিনীর সংস্কার ও পুনর্গঠন করতে হবে। তার আশঙ্কাকে সত্যি প্রমাণ করে রানীকে ক্ষমতাচ্যুত এবং কোষাগার লুট করার উদ্দেশ্যে নবাব তার বিশাল সেনাবাহিনী পাঠান। রানী তখন নিজে তার সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে নবাবের বিশাল সেনাবাহিনীকে তার রাজ্য থেকে বিতাড়িত করেন। এছাড়াও মুর্শিদাবাদে তিনি 108টি পোড়ামাটির শিব মন্দির নির্মাণ করেছিলেন। তার লক্ষ্য ছিল এই স্থানটিকে দ্বিতীয় বারাণসীতে পরিণত করা, যদিও পরবর্তীকালে নদীর গতিপথ পরিবর্তনের কারণে অনেক মন্দির হারিয়ে যায়। ধীরে ধীরে রানী ভবানী তার অসাধারণ ক্ষমতা, উদারতা এবং কঠোরভাবে জমিদারিকে সঠিক পথে পরিচালনা করার জন্য সকলের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় সারা বাংলা জুড়ে তিনি শত শত মন্দির, অতিথিশালা এবং রাস্তাঘাট নির্মাণ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল মুর্শিদাবাদের বরানগরে অবস্থিত চার বাংলা মন্দির। এই মন্দিরটিতে টেরাকোটা শিল্পের এক মনোমুগ্ধকর কারুকার্য দেখতে পাওয়া যায়, যেখানে রামায়ণ, মহাভারত ও বাংলার বিভিন্ন লোককথার গল্প সুন্দরভাবে ফুটে উঠেছে। 1770 সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের কথা আমাদের সকলেরই জানা। রানী ভবানী এই দুর্ভিক্ষের সময় তার কোষাগারের অর্থ থেকে 8 জন বৈদ্য নিয়োগ করে দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এছাড়াও তিনি প্রজাদের তীব্র জল সমস্যার সমাধান করার জন্য রাস্তার দুপাশে অসংখ্য জলাশয়ও নির্মাণ করেছিলেন। তিনি হাওড়া থেকে বারাণসী পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন, যা আজও যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। বাংলার বাইরে বারাণসীতেও রানী ভবানী অসংখ্য মন্দির ও ধর্মশালা তৈরি করেছিলেন। সেখানে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে বারাণসীর কিছু অংশে এখনও তাকে রানী বলে মেনে নেওয়া হয়। তিনি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম ভবানীপুর মন্দিরটি সংস্কার করেছিলেন। প্রতিদিন হাজার হাজার অসহায় মানুষদের খাওয়ানো, খরাপীড়িত এলাকায় শস্য ও ত্রাণ পাঠিয়ে সাহায্য করা ইত্যাদি কাজ ছিল তার দৈনন্দিন জীবনের অঙ্গ। তৎকালীন সমস্ত শাসক যখন তলোয়ারের মাধ্যমে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করেছিলেন, তখন রানী ভবানী লড়াই করেছিলেন কুসংস্কারের সাথে, লড়াই করেছিলেন দারিদ্র্যের সাথে। যে সময়ে নারীদের স্থান ছিল শুধুমাত্র পর্দার আড়ালে, সেই সময়ে তিনি পদার্পণ করেছিলেন জমিদারির প্রাঙ্গণে। আজ পাঠ্যপুস্তকে হয়তো আমরা তার নাম পাবো না, কিন্তু আপনারা যদি মুর্শিদাবাদের চার বাংলা মন্দির দেখতে যান, যদি বেনারসের ঘাট পরিদর্শন করেন অথবা যদি ভবানীপুর মন্দিরে প্রার্থনা করতে যান, তাহলে আজও তার উপস্থিতি অনুভব করতে পারবেন। তিনি কেবলমাত্র একজন সাধারণ রানী ছিলেন না, তিনি ছিলেন আদর্শ ও করুণার এক আশ্চর্য সংমিশ্রণ। আপনারাও কি আমার সাথে একমত? কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। এরকম আরও নতুন নতুন রোমাঞ্চকর ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।